বাংলাদেশের গৌরবের ইতিহাস এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 10 মিনিট স্কুলে আমরা অনেক কিছু নিয়ে লাইভ ক্লাস নিয়ে থাকি। অঙ্ক, সমাজ বিজ্ঞান, শুভ তো জেনারেল নলেজ নিয়ে নেয়, ইংলিশ নিয়ে নেয়, মাঝে মধ্যে সায়েন্সেরও ক্লাস নিতে চায়, আমরা নিতে দেই না। বাট আজকে আমরা খুবই স্পেশাল একটা লাইভ ক্লাস নিয়ে এসেছি। প্রথমত সবাইকে আজকে বিজয়ের দিনে বিজয়ের শুভেচ্ছা। এবং আজকে এই লাইভ ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা দিন নিয়ে। কারণ হলো আমরা অনেকেই এই দিনগুলোর ব্যাপারে হয়তো বা একটু কম জানি। ইনফ্যাক্ট আমি আর শুভ গত 1 মাস ধরে এই 7টা দিনের উপর রিসার্চ করছিলাম, আমরা দেখলাম আমরা নিজেরাই অনেক কিছু জানি না। এই পাওয়ার পয়েন্টটা বানাতে বানাতে আমার নিজের জেনারেল নলেজ অনেকখানি বেড়ে গেছে। মোর ইম্পর্টেন্টলি আমি বাংলাদেশের অনেক কাছাকাছি পৌঁছে গেছি। আমার কাছে মনে হচ্ছে যে এইটা বানাতে গিয়ে, এই ভিডিওগুলি দেখতে দেখতে, এই কাজগুলি করতে করতে আমি ইতিহাস অনেক বেশি জানতে পেরেছি। সো আমার এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি আমার মতো করে বাংলাদেশের আরেকটু কাছাকাছি যেতে পারো, বাংলাদেশের জন্মের গল্পটা আরেকটু জানতে পারো। আজকে বিজয় দিবসে এটা হচ্ছে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য উপহার। এন্ড আজকের এই লাইভ ক্লাসটা আমরা যখন শুরু করি, আমাদের প্রথাগত একটা নীতি আমরা মেইনটেইন করব। সো শুরুতেই আমাদেরকে একটু জানিয়ে দাও তোমরা কে কোন জায়গা থেকে এই লাইভ ক্লাসটি করছো। খুবই দ্রুত কমেন্ট সেকশনে জানাও কে কোন জায়গা থেকে লাইভ ক্লাসটি করছো, এবং আজকে আমাদের খুবই স্পেশাল লাইভ ক্লাসটি তোমাদের সব বন্ধুদের সাথেও শেয়ার করো, যেন কালকে যখন কথা বলবা বাংলাদেশের ইতিহাসটা যেন তোমরা সবাই ভালো করে জানো। সো আমরা কমেন্ট করা শুরু করি। আমরা অন্য সময় জেনারেল নলেজ পড়ানোর জন্য আসলে ইতিহাসটা পড়াই। আজকের ইতিহাসটা শুধুমাত্র ইতিহাসের জন্যই আমরা এই দায়বদ্ধতা থেকে এখানে আসছি। আজকে আমরা কেউ তোমাকে অ্যাডমিশন টেস্টের কথা বলবো না, যেটা মনে রাখো অ্যাডমিশন টেস্টে আসতে পারে, পরীক্ষায় আসবে। আজকের ক্লাসটা পরীক্ষার জন্য না, আজকের ক্লাসটা বাংলাদেশের জন্য, আজকের ক্লাসটা মুক্তিযুদ্ধের জন্য, আজকের ক্লাসটা 30 লক্ষ শহীদকে মনে করবার জন্য। এবং এটা পরীক্ষা সাজেশন, এটা লাইফের সাজেশন, এটা লাইফের সাজেশন, এটা একজন বাংলাদেশী হিসেবে তোমার জীবনের সাজেশন। আমি অলরেডি দেখছি করশের, জাহেদুল, আমলান, বাবু, রহমান, শাফকাত, মাসুমা, তারিমা, মুজাহ, সুলতানা, আক্তার, পিয়াল সাহা, ফয়সাল, আজমাইন, ফারিয়া অনেকজন জয়েন করেছে। ফয়সাল মালয়েশিয়া থেকে জয়েন করেছে। দ্যাটস গ্রেট। আমরা জাস্ট 2 মিনিটের মধ্যে 1000 জনের একটা বিশাল ক্লাসে পরিণত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। খুবই সহজ একটা কাজ করো, এখানে যে শেয়ার বাটনটা আছে শেয়ার বাটনে প্রেস করো এবং আজকের এই স্পেশাল ক্লাসটা সবার সাথে শেয়ার করো, যেন আমরা সবাই মিলে এই গৌরবের সাথী হতে পারি। এবং আরেকটা ছোট্ট কাজ, আমরা এই ভিডিওটা যখন শুরু করব আমরা চিন্তা করছিলাম একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি, কারণ এই ভিডিওটা যখন শুরু হয় আমরা এবং রবি একসাথে প্ল্যান করে একটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমি চাই এই কোয়েশ্চেনটা দিয়ে ক্লাসটা শুরু করতে। তোমরা সবাই তো স্মৃতিসৌধ দেখেছো, তাই না? শুভর জন্য ইজি কোয়েশ্চেন, স্মৃতিসৌধে কয়টা স্তম্ভ আছে? স্মৃতিসৌধে তোমরা যদি সামনে থেকে পিছনে গুনে দেখো টোটাল 7টা স্তম্ভ আছে। কোয়েশ্চেন ইজ, এই যে 7টা স্তম্ভ এইটা কি ডিনোট করে বা কি ডেসক্রাইব করবে, এটার মাহাত্ম্যটা কি? আমাদেরকে কেউ বলতে পারবা এই 7টা স্মৃতিস্তম্ভের যে স্তম্ভ আছে কি ডিনোট করে? কেউ যদি জেনে থাকো তাড়াতাড়ি একটু আমাদেরকে কমেন্টে জানাও, কারণ আমরা যখন এটা নিয়ে রিসার্চ করছিলাম আমাদের মধ্যে একটা কনফিউশন, আমরা নিজেরাই জানতাম না অনেকগুলো, আর ইনডেপথ জানতাম না, এবং আমাদের অনেক মিসকনসেপশন থাকে। সো তোমরা যে 7টা সবার আগে বলতে পারো সে কথাটা পুরস্কার ডিজার্ভ করো। অফকোর্স আমরা পার্সোনালি ইনভাইট করবো 10 মিনিট স্কুলের অফিসে, যেন সে এসে একটা সেলিব্রেশন হবে, রাইট? আমরা 1200 মানুষের বিশাল ক্লাসরুমে পরিণত হয়েছি। তোমরা সব বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো এবং কমেন্টে আমাদেরকে জানাও এই যে স্মৃতিসৌধর 7টা যে স্তম্ভ আছে কি ডেসক্রাইব করে, এর মাহাত্ম্যটা কি? কেউ কি উত্তর দিচ্ছে এখনো? হ্যাঁ, উত্তর আসা শুরু করেছে। মুশফিক বলছে 1954, বাকিগুলা ভুলে গেছি। তফিকুল রাজু বলছে 7 জন বীর শ্রেষ্ঠ। আসলে একাধিক যে ব্যাখ্যা রয়েছে সে ব্যাখ্যার মধ্যে একটা 7 বীর শ্রেষ্ঠ, কিন্তু মূলত যেই জিনিসটি মাথায় রেখে এটি করা হয়েছিল তা কিন্তু একটু ভিন্ন। আরেকটু চিন্তা করো, আরেকটা ছোট্ট বলে দেশ, স্মৃতিসৌধ যখন তৈরি শুরু হয় তখনও কিন্তু বীরশ্রেষ্ঠদের নাম এভাবে করে আমরা সবাই জানতাম না। ওই চিন্তা থেকে কিন্তু পরে করা হয়নি, পরে সিম্বলাইজ করা হয়েছে। কিন্তু সেটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। কিন্তু তো আমাদের যে জিনিসটা মাথা রাখা দরকার সেটা হচ্ছে 7টি, একটু ক্লু দেই, 7টি ঘটনাকে ডিনোট করে। ঘটনাগুলো কি কি সেটা তোমাকে দেখাতে হবে। আসলে সেই 7টি ঘটনা নিয়ে আজকের ক্লাসটি, তোমাকে জানাতে হবে সেই 7টি ঘটনা কি কি। এবং একজন ভবঘুরে, এটা কেউ না, একজন নাম আসলেও না, একজন ভবঘুরে অ্যানসারটা দিয়ে দিয়েছে। দেখো শুভ, ঠিক আছে। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 56 শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 1966 গণঅভ্যুত্থান, 69 গণঅভ্যুত্থান এবং 71 মুক্তিযুদ্ধ। একজন ভবঘুরে না হয়ে নিজের নামটা আমাদের সাথে শেয়ার করতে পারো, যাতে করে তোমাকে আমরা আমাদের অফিসে ইনভাইট করে একদিন আমাদের সাথে একটু পরিচিত হতে পারি। এন্ড আজকের ক্লাসের সবথেকে মজার ব্যাপার হলো
আমরা তো সবাই ডিজিটাল যুগে আছি, তাই না? এই ডিজিটাল যুগে আমাদের অনেক কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র পাওয়া যায়, যেমন অগমেন্টেড রিয়ালিটি একটা জিনিস। আজকে একটা অগমেন্টেড রিয়ালিটির একটা এক্সাম্পল আমরা সবার সামনে তুলে ধরবো। আমাদের সবার টাকার নোটের ব্যবহার সম্পর্কে তো জানা আছে, তাই না? আমরা টাকা দিয়ে অনেক কিছু কিনি, বিক্রি করি, অনেক কিছু করি। টাকার নোট অনেকটা এরকম হয়। সো আরো একটা প্রশ্ন, সবগুলো টাকার নোটে একটা জিনিস কমন আছে। ওটা দিয়ে কিছু না কিছু কেনা যায়। এটা বাদে টাকার নোটে একটা ছবি কমন আছে। কেউ কি আমাদেরকে কমেন্টে জানাতে পারবে এই যে 100 টাকা, 500 টাকা, আয়মান বড় লোক, এটা স্ক্রিনশট রাখো। না না না, 2 টাকা, 2 টাকা, এটা স্ক্রিনশট রাখো, দেখো যে আয়মান লাইভে টাকা দেখায় মানুষ। এই সবগুলো নোটে একটা ছবি আছে যেটা সবগুলো নোটে আছে। কেউ কি আমাদেরকে রাইট অ্যান্সার দিতে পারবে যে কোন জিনিসটি সবগুলো নোটে আছে? আমাদের ইনফ্যাক্ট ইন্টারেস্টিং জিনিস, আজকে আমাদের যে ক্লাস হচ্ছে 10 মিনিট স্কুলের সব মেম্বাররাও স্টুডিওতে আছে। আমরা দেখাতে পারলে দেখাতাম, বাট তোমাদের কাছেও প্রশ্ন, কোন জিনিসটা টাকাতে কমন? ইয়েস, এরা এখন অলরেডি জেনে গেছে। লেটস সি কমেন্টে আমাদের কেউ জানাতে পারে কিনা। জাতীয় জনকের প্রতীক, বঙ্গবন্ধু, ব্যাংকের আল-মেহেদী লোগো। হাসান সঠিক উত্তর দিয়েছে। এক্স্যাক্টলি, স্মৃতিসৌধ। এক্স্যাক্টলি, স্মৃতিসৌধ। সো আজকে আমরা দেখাবো এই যে টাকার নোটগুলো, টাকার নোটে স্মৃতিসৌধ আমরা স্ক্যান করব, এবং এই স্ক্যান করা অ্যাপটা হলো বিজয়ের গৌরব। এই অ্যাপ দিয়ে তোমরা এই জিনিসটা স্ক্যান করতে পারবে, এবং এই খুবই ইন্টারেস্টিং জিনিসটা আমি একটু পর পর দেখাবো। 7টা যে ঘটনা আছে, এই 7টা ঘটনাকে আমরা টাকার নোটে স্ক্যান করে 7টা ভিডিওর মাধ্যমে দেখব, এবং শুভ আমাদের সেরা জেনারেল নলেজ ইনস্ট্রাক্টর প্রতিটা ঘটনা একটু একটু করে তোমাদেরকে উপস্থাপন করবে। তো আমি দেরি না করে আমি চলে যাই, আমি আসবো হলো টেক পার্ট নিয়ে, অগমেন্টেড রিয়ালিটি নিয়ে। বাট প্রথম ঘটনা, ওভার টু ইউ শুভ। রাইট। সো আজকে আমরা বাংলাদেশের যে গৌরবের ইতিহাস আছে, সেই গৌরবের ইতিহাসের 7টা অধ্যায় তোমাদের সাথে আলোচনা করব। এই 7টা অধ্যায় আমরা পরবর্তীতে আয়মান ভাইয়া মাঝে মাঝে তোমাদের মাঝখানে এসে কিছু অগমেন্টেড রিয়ালিটি এবং কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিবে। আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছিল 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং 30 লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে। কিন্তু বাংলাদেশের যেই মুক্তির যে ইতিহাস, যে গৌরবের ইতিহাস, তা কিন্তু আরো অনেক বড়। এই ইতিহাসটা শুরু হয় 1952 সালের ভাষা আন্দোলন দিয়ে। তোমরা সবাই জানো যে 1947 সালে দেশ বিভাগের পরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটি বড় মুসলিম রাষ্ট্র কায়েম করবার চেষ্টা করা হয়। কিন্তু খুব দ্রুতই যেটা লক্ষ্য করা হয় তা হচ্ছে পশ্চিম পাকিস্তানের মানুষেরা আমাদের যে সাংস্কৃতিক সত্তা রয়েছে, আমার তোমার যে মুখের ভাষা রয়েছে, সেটাকে মেনে নিতে চাচ্ছিল না। তাই 1952 সালে ভাষা আন্দোলন দানা বাঁধতে শুরু করে। এর যদি একটু পিছনে যাবার চেষ্টা করি, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ সর্বপ্রথম রাষ্ট্রভাষা উর্দু ঘোষণা করেন, এবং তিনি বলেন একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। একবার ভেবে দেখো তো, তুমি যেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি, সেই দেশে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যাবে না, রাষ্ট্রের ভাষা হবে উর্দু। আমি তুমি কিন্তু আজও যদি এমন কিছু হতো, আমরা কিন্তু মেনে নিতাম না। 1948 সালের 21শে মার্চ রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ সর্বপ্রথম বলেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু। বাঙালি অবশ্যই মেনে নেয়নি। ঠিক 3 দিন পরে 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আবারও একই ভুল করলেন। তিনি আবারও বললেন যে রাষ্ট্রভাষা উর্দু হবে। বাঙালি ক্রমেই ফুঁসে উঠতে থাকলো, এবং এই ক্রোধ থেকেই আমরা ছাত্র জনতা একত্রিত হতে শুরু করলাম। ফাইনাল যে ট্রিগার পয়েন্টটা, সেটি কিন্তু এসেছিল 1952 সালের 26শে জানুয়ারি, যখন খাজা নাজিমউদ্দিন তিনি ঘোষণা করেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু। এই ঘটনাটির পরেই কিন্তু বাঙালি একদম একমত হয়ে যায় যে যতই বাধা আসুক, আমরা রাষ্ট্রভাষা বাংলা নিশ্চিত করব। আমরা জানি গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত আমাদের সর্বপ্রথম দাবি করেন যে রাষ্ট্রভাষা বাংলা হওয়া উচিত। এই ঘটনার পরবর্তীতে 30 জানুয়ারি 1952 সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। আমরা সবাই মিলে, সবগুলি রাজনৈতিক দল যারা বাঙালি জাতিসত্তা থেকে ছিল, তারা একত্রিত হয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলে। এই সংগ্রাম পরিষদ আস্তে আস্তে একটা মুভমেন্ট একত্রিত করতে থাকে, যাতে করে আমরা এই রাষ্ট্রভাষা উর্দুর ঘটনাটিকে প্রতিবাদ করতে পারি। আর তারপরে সেই মহান দিনটি 21শে ফেব্রুয়ারি 1952 সাল। আমরা এই দিনটি আসলে উৎসবের মধ্যে দিয়ে পালন করি, অনেকে শোকের মধ্যে দিয়ে পালন করি, কিন্তু ইতিহাসটা আমরা কতজন জানি, এটাও কিন্তু জানবার বিষয় রয়েছে। এই যে আন্দোলনটি, এটি মূলত শুরু হয়েছিল ছাত্রদের মধ্য দিয়ে 144 ধারা ভঙ্গ করার জন্য তারা আমতলায় জড়ো হয়েছিলেন। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে কখনো গিয়েছো, কলা ভবনের ওই চত্বরেই কিন্তু তখন আমতলা জায়গাটি ছিল।
সেখান থেকে তারা মিছিল বের করে পরবর্তীতে বর্তমানে যেখানে শহীদ মিনার রয়েছে সেইখানটাতে তারা আস্তে আস্তে মার্চ করে এবং সেইখানটাতে তাদের উপরে গুলি বর্ষণ হয়। তাৎক্ষণিক সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই নিহত হয়। পরবর্তীতে তারা যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে এই সেই প্রথম স্মৃতিসৌধ যা দিয়ে আমরা সেই সকল শহীদদের স্মৃতিকে অমলিন করে রাখতে চাই। আর আজকে এতগুলো বছর পরে সেই 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসকে তুমি যদি আরো সুন্দর করে মনে রাখতে চাও, আমরা এবং রবি যে তোমাদের জন্য যে কাজটি করেছে তা হচ্ছে তোমার দেশের যে শুরুর গল্পটা তা তোমার পকেটে রেখে দেবার একটা ব্যবস্থা করেছে। তুমি এখন তোমার দেশের ইতিহাসটা তোমার পকেটে নিয়ে ঘুরতে পারবে। কিভাবে? একটা 2 টাকার নোটের মাধ্যমে। বাকিটুকু আয়মান তোমাদেরকে বুঝায় বলবে। এন্ড এটার জন্য তোমার যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যাও, গৌরবের ইতিহাস যে অ্যাপটি আছে এই অ্যাপটি ডাউনলোড করো। ডাউনলোড করে তুমি এই জিনিসটা দেখবা। দেখার পরে তোমার কাজ খুব সহজ। তোমার সামনে মনে করো এই টাকা আছে, এদিকে যাও শুভ, রাইট। সো এই যে টাকার নোট আছে, এই টাকার নোটটাকে আমরা স্ক্যান করতে পারবো। সো এখানে দেখো 2 টাকার নোট আছে, রাইট? সো আমরা 2 টাকার নোট দিয়ে স্ক্যান করা শুরু করি। আসো, এবং দেখো এখানে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, রাইট? এই যে স্মৃতিসৌধের পরে আমরা একটা ভিডিওতে চলে যাব। 1947-এর দেশভাগের পর থেকে আমরা আমাদের ভিডিও অন করে ফেলি এবং এই প্রতিটা নোট স্ক্যান করার পরে যে ভিডিওটা আসবে, ভিডিওটা চলে আসবে। মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দু জাতির শিল্প সংস্কৃতি। আমরা ভিডিওটি একটুক্ষণ পরে অন করছি। ছোট্ট একটু টেকনিক্যাল গোলযোগ, আমরা ভিডিওটা এখনই অন করে দিচ্ছি। এন্ড হিয়ার ইজ দ্য ভিডিও, ফুল স্ক্রিন। 1947-এর দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষের মনে জমতে থাকে চাপা ক্ষোভ। দু জাতির শিল্প সংস্কৃতি আলাদা হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকার চাপিয়ে দিতে থাকে উর্দু ভাষা। মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন রাষ্ট্রভাষা উর্দু নীতিকে সমর্থন করলে বাঙালির চাপা ক্ষোভ আন্দোলনে বিস্ফোরিত হয়। অবিলম্বেই সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা অ্যাকশন কমিটি 21শে ফেব্রুয়ারি রাজপথে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন থামাতে পাকিস্তান সরকার 144 ধারা জারি করে। পুলিশের বাধা অমান্য করে রাজপথে নেমে আসে ছাত্র, শিক্ষক সহ সাধারণ মানুষ। উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনরত ছাত্রদের উপর চড়াও হয় পুলিশ। তারপরও ছাত্র জনতা এগিয়ে যায় অ্যাসেম্বলি হলের দিকে। তাদের থামাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ভাষার জন্য প্রাণ দেন সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে। 52-এর ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় বাঙালির অস্তিত্ব প্রতিষ্ঠার লড়াই। গড়ে ওঠে 71-এর মুক্তি সংগ্রামের ভিত্তি। অসাধারণ, তাই না? তুমি তোমার দেশের জন্মের অর্থাৎ তোমার অস্তিত্বের সাথে মিশে থাকা এই সুন্দর সুন্দর ঘটনাগুলোকে তোমার সাথে নিয়ে ঘুরতে পারো এই গৌরবের ইতিহাস অ্যাপটির মাধ্যমে। তাই আমি সবাইকে অনুরোধ করব এই ক্লাসটি শেষ হবার সাথে সাথে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি তুমি ডাউনলোড করে নিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের ক্লাসে আছো। আমরা এইরকম চমৎকার চমৎকার কিছু ভিডিও দেখবো আজকের ক্লাসে এবং বাংলাদেশের যে বিজয়ের ইতিহাস, গৌরবের ইতিহাসের প্রত্যেকটি ঘটনা আমরা সামনের থেকে জানবো। তাই তোমাদের সবাইকে অনুরোধ করছি যে যাতে করে এই ক্লাসটি এখনই তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো। 52 ভাষা আন্দোলনের পরে যে অধ্যায়টি বাংলাদেশের গৌরবের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচন। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, পাকিস্তানের গণতন্ত্র কখনোই কিন্তু শক্ত মজবুত ছিল না, বরং বাঙালিরাই বারে বারে গণতন্ত্রের যে দাবিটা সেটা কিন্তু সোচ্চার ভাবে জানিয়ে আসছিল। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনটি ঠিক তারই একটি উদাহরণ। 14ই নভেম্বর 1953 সালে যুক্তফ্রন্ট গঠিত হয় এবং এই যুক্তফ্রন্ট গঠন করেন শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি, তার সঙ্গে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে আওয়ামী লীগ নামে পরিচিত হয়, মাওলানা আতাহার আলী নেতৃত্বে নিজামে ইসলামী পার্টি
এবং হাজী দানেশের নেতৃত্বে বামপন্থী গণতন্ত্রী দল, এই সবগুলো দল একত্রিত হয় বাঙালির যে অধিকার রয়েছে, এই ভূখণ্ডের মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকারটিকে আদায় করবার জন্য। এই ঘটনার পরবর্তীতে 1954 সালের 8ই মার্চ প্রধান এই নির্বাচনটি সংগঠিত হয়। এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এই যুক্তফ্রন্ট। আমি তোমাদের সাথে ফলাফলটা একটু শেয়ার করতে চাই। লক্ষ্য করছো 309টি আসনের মধ্যে 233টি আসন লাভ করে আমাদের যুক্তফ্রন্ট, এবং সেই সময়কার যে ক্ষমতাসীন মুসলিম লীগ তারা মাত্র 9টি আসন লাভ করে। ভরাডুবির তো একটা লিমিট থাকে, এটা ভরাডুবির লিমিটকে ক্রস করে গিয়েছে। চিন্তা করো, এত বড় একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, ন্যূনতম লজ্জা থাকলেও কিন্তু ক্ষমতাটি ছেড়ে দেওয়া উচিত ছিল এবং আমাদের হাতে গদিটা ছেড়ে দেওয়া উচিত ছিল। ঘটনাটা ঘটে নাই। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হয় যে পরবর্তীতে এই নির্বাচনটি বাতিল হয়ে যায়। এই নির্বাচন বাতিল হয়ে যাওয়ার কারণেই পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের মানুষের যেই বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের স্বপ্ন ছিল সেই স্বপ্নটি কিন্তু ভুলণ্ঠিত হয়ে যায়। আয়মানকে এই পর্যায়ে আমি আবারও অনুরোধ জানাবো যে 1954 সালের জন্য যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আবারও আমাদেরকে স্ক্যান করে দেখানোর জন্য। ইয়েস। এবং এবার এই পর্যায়ে আমরা টাকা দিয়ে করে দেখাই। ওরা চিন্তা করছে চেঞ্জ করে দেওয়ার, এন্ড আমরা অ্যাপে চলে যাই, অ্যাপ থেকে মেনুতে যাই। এবার আমরা স্ক্যান করব 5 টাকার নোট। সো 5 টাকার নোটে আমি নিয়ে গেলাম এবং স্ক্যান করে দেখা যাচ্ছে এখানে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, এবং স্মৃতিসৌধ দেখা যাওয়ার পরেই আমরা আমাদের ভিডিওটি এখানে চালু করে ফেলবো। তার মানে স্ক্যান করার শেষ, স্ক্যান করার সাথে সাথে ওটার উপর যে ভিডিও ছিল ওই ভিডিওটা চালু হয়ে যাবে। সো হিয়ার ইজ দ্য ভিডিও। 54 প্রাদেশিক নির্বাচন, পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগের মুখোমুখি বাঙালিদের যুক্তফ্রন্ট। মাওলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ আর একে ফজলুল হকের কৃষক শ্রমিক লীগের সম্মিলিত যুক্তফ্রন্ট আমাদের স্বাধিকারের লক্ষ্যে তুলে ধরে বাংলার 21 দফা দাবি। আওয়াজ তোলে বাঙালিদের ন্যায্য অধিকারে। বাংলাকে জাতীয় ভাষার স্বীকৃতি, পাট শিল্প জাতীয়করণ, উদ্বাস্তুদের পুনর্বাসন, শিক্ষানীতি সংস্কার, 1 ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না। নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়ী হয় যুক্তফ্রন্ট এবং একে ফজলুল হককে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানানো হয়। কিন্তু সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই শুরু হয় নতুন ষড়যন্ত্র। যুক্তফ্রন্টকে অপসারণ করা হয় ক্ষমতা থেকে। এই অন্যায়ের প্রতিবাদে সুর তোলে বাঙালিরা। আর পাকিস্তানের কাছে পদদলিত হওয়া যাবে না। মুক্তির পথে এগোতে হবে আমাদের। একটা তালি দেওয়া যায় কিন্তু, তাই না? আমার মনে হয় এই ভিডিওগুলো আমাদেরকে আমাদের এই ইতিহাসে আরো অনেক বেশি কাছাকাছি নিয়ে আসবে। আমরা কিন্তু ইতোমধ্যে দুটো ঘটনা, আমাদের মুক্তির ইতিহাসের, আমাদের গৌরবের ইতিহাসের দুটো ঘটনা অতিক্রম করে ফেলেছি এবং তোমাদেরকে দেখিয়েছি যে কেবলমাত্র কিছু টাকার নোট স্ক্যান করে এই ভিডিওগুলি তুমি দেখতে পারবে, শুধুমাত্র একটা অ্যাপ যদি তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে থাকে। এরপরে যে ঘটনাটির সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই তা হচ্ছে 1956 সালের সংবিধান এবং গণপরিষদ প্রণয়নের বিষয়টি। তোমাদেরকে যে জিনিসটা জানানো দরকার যে সংবিধান সংক্রান্ত যে আন্দোলনটি আমাদের এখানটাতে হয়েছিল 1956 সালে পাকিস্তানের যে সংবিধান থাকে সেটি কিন্তু প্রণয়ন করা হয়। এই সংবিধানের দায়িত্ব ছিল গণপরিষদ প্রণয়ন করা এবং একটি শাসনতন্ত্র কায়েম করা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই সংবিধানকে ব্যবহার করা হয় বাঙালির মুক্তির বিপক্ষে, অর্থাৎ বাঙালির মুক্তিকে কিভাবে করে শোষণ করা যায়, বাঙালিকে কিভাবে করে বঞ্চিত করা যায় তার নীল নকশা আঁকা হয়েছিল এই সংবিধানের মধ্যে দিয়ে। কিছুটা শেয়ার করি তোমাদের সঙ্গে। পাকিস্তানকে ইসলামী রিপাবলিক ঘোষণা করা হয় এই সংবিধানের মধ্য দিয়ে, যাতে করে বাঙালির মধ্যে যেই ধর্মবিরোধী যে চেতনা ছিল, বাঙালির যে সংস্কৃতি ছিল তাকে যাতে আরো বেশি অবদমিত করা যায়। রাষ্ট্রপতিকে জরুরি অবস্থায় সেনা মোতায়েনের ক্ষমতা দেওয়া হবে। তার মানে কি, যেই মুহূর্তেই পাকিস্তান শাসনতন্ত্রের মনে হবে বাঙালি বেশি বার বেড়ে যাচ্ছে, তাদের পিছনে এই সেনা মোতায়েন করে দেওয়া হবে এবং তাদেরকে কোনো আন্দোলন করতে দেওয়া যাবে না। অর্থাৎ আবারও বাঙালির যে ইচ্ছা ছিল, বাঙালির যে স্বাধিকার ছিল তাকে হরণ করা হচ্ছিল এবং শেষ পর্যন্ত 1 ইউনিট স্কিমের মাধ্যমে পাকিস্তানের স্বায়ত্তশাসনকে হরণ করা হয়। অর্থাৎ আমরা যে স্বায়ত্তশাসন চাচ্ছিলাম, একটি নিজস্ব একটা রাজ্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছিলাম যাতে নিজের অধিকার নিজে আদায় করতে পারি, সেটিকেও এই সংবিধানের মধ্য দিয়েই আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়। এর পরবর্তীতে শুরু হয়ে যায় 1958 সালের সাংবিধানিক আন্দোলন।
1958 সালে এই সাংবিধানিক আন্দোলনে 7ই অক্টোবর ইস্কান্দার মির্জা অভ্যুত্থান ঘোষণা করেন এবং মার্শাল ল জারি করে দেন। এই মার্শাল ল জারি করার মাধ্যমে যে ঘটনাটি ঘটে, যে গণতান্ত্রিক সকল প্রক্রিয়াকে অবরুদ্ধ করে তোলা হয়। কিছুক্ষণের মধ্যে আমরা এই 1958 সালে গণতান্ত্রিক আন্দোলন বিষয়েও একটা চমৎকার ভিডিও দেখব। তুমি যদি না চাও যে তোমার বন্ধুরা এই ভিডিওটা মিস করে, তুমি দয়া করে এই ভিডিওটি এখনই শেয়ার করবে। আইমান, তুমি আরেকটু হোল্ড করো, আমি বন্ধুদের সাথে আরেকটু শেয়ার করে নেই। এই মার্শাল ল জারি করবার মাধ্যমে ইস্কান্দার মির্জা যে কাজটি করলেন তা হচ্ছে তিনি ক্ষমতায় নিয়ে আসলেন আইয়ুব খানকে। আইয়ুব খান তার বাঙালি বিরোধী চেতনার জন্য সমগ্র বিশ্বে কুখ্যাত ছিলেন। তিনি একজন ঠান্ডা মাথার খুনি ছিলেন এবং তার সময় থেকেই মূলত বাঙালির বিরুদ্ধে রীতিমতো সামরিক নির্যাতন শুরু হয়। বাঙালিকে পথে ঘাটে ধরে হত্যা করা হয়, লুণ্ঠন করা হয়, এবং এখান থেকেই কিন্তু বাঙালির মধ্যে রোষ সৃষ্টি হয়। আইমানকে এই সময় অনুরোধ করছি একটি 10 টাকার নোট স্ক্যান করে এই 1958 সালের যে ঘটনাটি রয়েছে, অর্থাৎ আমাদের সাংবিধানিক আন্দোলনের ঘটনাটি তোমাদের সঙ্গে তুলে ধরবার জন্য। ইয়েস, এখন আমরা আবারও আমাদের গৌরবের ইতিহাস অ্যাপে চলে যাব এবং যাওয়ার পরে 10 টাকার নোটটা আমরা স্ক্যান করার চেষ্টা করব। আমি 10 টাকার নোটে স্ক্যান করতে দিলাম এবং স্ক্যান করার সাথে সাথে আমরা দেখছি আমাদের সেই স্মৃতিসৌধ দেখতে পাওয়ার পরে একদম আমাদের ভিডিওটি অন হয়ে যাবে। সো 10 টাকার নোটের এগেইনস্টে আমাদের যে ভিডিওটি আছে ওটা আমরা এখনই চালু করে দিচ্ছি। স্বাধীনতা আইনের অধীনে তৈরি হয় গণপরিষদ, যার দায়িত্ব ছিল পাকিস্তানের সংবিধান এবং জাতীয় সংসদ প্রতিষ্ঠা করা। গণপরিষদের প্রস্তাবে আবারও কোণঠাসা করা হয় বাঙালিদের। পাকিস্তানকে ইসলামী রিপাবলিক হিসেবে ঘোষণা করা হয় এবং 1 ইউনিট স্কিমে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসনের কোনো সুযোগ রাখা হয় না। জরুরি পরিস্থিতির অজুহাতে রাষ্ট্রপতিকে দেয়া হয় সেনা মোতায়েনের ক্ষমতা। পূর্ব পাকিস্তানে বাঙালিদের মাঝে বাড়তে থাকে অসন্তোষ। 1958 7ই অক্টোবর কু ঘোষণা করেন রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা। জারি হয় মার্শাল ল। পূর্ব পাকিস্তানে শুরু হয় নির্বিচারের শোষণের আরেকটি কালো অধ্যায়। ক্ষমতায় আসেন জেনারেল আইয়ুব খান। আইয়ুব খানের রক্তচক্ষুটা খেয়াল করলে ওই যে লাল চোখ, ওই চোখ জোড়াই কিন্তু বাঙালির একটা চরম দুঃস্বপ্নে পরিণত হয় এবং বাঙালিকে তখন চরমভাবে শোষণ এবং নিষ্পেষণ করা হয়। এই কালো অধ্যায়টি তোমাকে যদি প্রতিনিয়ত মনে রাখতে হয়, আমার মনে হয় তোমাদের সবার এই অ্যাপটা ডাউনলোড করা উচিত এবং এই ভিডিওগুলোর খুব কাছাকাছি থাকা উচিত। এরপরে যে জিনিসটা আলোচনা করতে চাই এটা হচ্ছে 1962 শিক্ষা আন্দোলন। তোমার কাছে মনে হতে পারে যে আমরা ভাত কাপড়ের কথা বলছি, আমরা অধিকারের কথা বলছি, শিক্ষার কথা কেন আসলো? বাঙালির জন্য শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ বাংলাদেশের রাজনৈতিক সচেতনতার সূচনা ছিল এই শিক্ষা কেন্দ্রগুলো থেকে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। কিন্তু এমন কিছু নীতি প্রণয়ন করা হয় যাতে করে শিক্ষা ক্ষেত্রেও বাঙালিকে যাতে একদম দমন করে ফেলা যায়। 1958 সালে আইয়ুব খান শরীফ কমিশন নামক একটি বিষয় প্রণয়ন করেন এবং এই শরীফ কমিশনের অধীনে অনেকগুলো নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়। এই শিক্ষানীতির কিছু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি। 1 নম্বর, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হবে। আমরা আজকে অনেকেই ছাত্র রাজনীতিকে পছন্দ করি না, কিন্তু 1971 সালের আগে আমরা যে পাকিস্তান বিরোধী সংগ্রাম গড়ে তুলেছিলাম, ছাত্র রাজনীতি কিন্তু তার কেন্দ্রে অবস্থান করেছিল। মূলত ছাত্রদের আন্দোলনের কারণে কিন্তু আমরা অনেক বেগবান একটি আন্দোলন করতে পেরেছিলাম। তারা কি করলেন? দুর্দান্ত একটি কূটবুদ্ধি খেলে ফেললেন এবং তারা সবার আগে বললেন যে ছাত্র রাজনীতি আজ থেকে নিষিদ্ধ। এরপরে স্কুল কলেজের ফি বৃদ্ধি করা হলো যাতে করে এই বাঙালি সন্তানরা আর স্কুল কলেজে যেতে না পারে। লাহোর করাচির যারা রয়েছেন, যে সকল বনেদি পরিবারের পাকিস্তানি সম্ভ্রান্ত ছেলে মেয়ে, তারা কিন্তু ঠিকই স্কুল কলেজে যাচ্ছে, কিন্তু মেধায় এবং মননে বাঙালিকে বারে বারে পিছিয়ে দেবার জন্য স্কুল কলেজের ফিও বাড়িয়ে দেওয়া হলো। কোর্সের চাপ বৃদ্ধি করা হলো, ডিগ্রি কোর্সের মেয়াদ বৃদ্ধি করা হলো যাতে করে আমরা পড়াশোনা শেষ করতে না পারি। যদি স্কুল কলেজে তুমি পৌঁছেও যাও তবুও তুমি পড়াশোনা শেষ করে বের হতে পারবে না, তুমি ফেল করবে। সিস্টেমটা এমন ভাবে ডিজাইন করা হলো যাতে করে আমরা ফেল করি। এবং সবশেষে উচ্চশিক্ষার সুযোগকে আরো সীমিত করে দেওয়া হলো, আসন সংখ্যা সীমিত করা হলো এবং যাতে করে বাঙালিরা ভর্তি হতে না পারে শিক্ষা ব্যবস্থায়, সেটাকে নিশ্চিত করা হলো। তুমি বুঝতে পারছো যে এই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল বাঙালিকে আরো বেশি দমন করা। এই শিক্ষা ব্যবস্থা পরবর্তীতে 1964 সালে বাতিল হয়ে যায়। বাঙালির আন্দোলনের বিরুদ্ধে, বাঙালির আন্দোলনের চাপে পড়ে এই আইয়ুব খান
এই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করতে বাধ্য হন এবং তার ফলশ্রুতিতে বাঙালির যে প্রথম যে বিজয়, এই শাসন ব্যবস্থার বিপক্ষে আমরা একটা চূড়ান্ত বিজয় অর্জন করি এবং এই শিক্ষা ব্যবস্থা বাতিল হওয়ার মাধ্যমে আমরা আবারও আমাদের মুক্তির ধারায় ফিরে আসি, আমাদের গৌরবের ইতিহাসের ধারায় ফিরে আসি। আয়মান এখন এইটার ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবে। এরপরে আমরা 20 টাকার নোট স্ক্যান করব। আমরা অলরেডি কিন্তু 2, 5, 10 স্ক্যান করা শেষ। এখন আমাদের কাজ হলো 20 টাকার নোট। আই গেস তোমরা অলরেডি বুঝতে পারছো যে কেন আমরা একটা একটা করে নোট স্ক্যান করছি। তার প্রথম কারণ হলো টাকা এমন একটা জিনিস যেটা আমাদের সবার পকেটে থাকে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা আমরা চাইলেই কিন্তু স্ক্যান করতে পারি। এবং কেন স্মৃতিসৌধ? তার কারণ হলো প্রতিটা নোটে এই স্মৃতিসৌধটা তুমি কিন্তু দেখতে পাবে। এটা কিন্তু আমরা প্রতিদিন টাকা আদান প্রদান করছি, কখনো কিন্তু খেয়াল করিনি, কিন্তু আজকে তুমি যদি খেয়াল করে দেখো প্রতিটা টাকার নোটে স্মৃতিসৌধ আছে। তো এখন আমি 20 টাকার নোটটি স্ক্যান করব। তো আমি আমার গৌরবের ইতিহাসে অ্যাপটা আছে, ওই অ্যাপে চলে যাব। চলে যাওয়ার পরে 20 টাকার নোট এবং 20 টাকার নোটটা আমি স্ক্যান করব। স্ক্যান করতে যাওয়ার পরে অলরেডি আমি দেখছি পুরো জিনিসটা স্ক্যান হয়ে ওখানে দেখা যাচ্ছে স্মৃতিসৌধটা, এবং স্মৃতিসৌধটা দেখার পরে ওইটা নিয়ে যে ভিডিওটা আছে ওই ভিডিওটা আমরা প্লে করে দিচ্ছি। রাজনৈতিক তৎপরতার উৎস ছিল দেশের ছাত্র জনতা। তাদের রুখতে জেনারেল আয়ুব খান গঠন করে শরীফ কমিশন। শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানোর নামে শরীফ কমিশন পেশ করে নতুন সব নীতিমালা। নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি, যেন আন্দোলনে যুক্ত না হতে পারে ছাত্ররা। বাড়িয়ে দেয়া হয় স্কুল কলেজের ফি, যেন ব্যয়বহুল হয়ে পড়ে পড়াশোনা। নতুন সব নিয়ম নীতির নামে সীমিত করা হয় উচ্চশিক্ষার সুযোগ। বাড়িয়ে দেয়া হয় স্কুল কলেজের কোর্সের বোঝা, ডিগ্রি কোর্সের মেয়াদ, যেন পড়াশোনা শেষ করতে না পারে আমাদের ছাত্ররা। নতুন নীতিমালাকে প্রত্যাখ্যান করে আন্দোলনে ফেটে পড়ে ছাত্র সমাজ। তীব্র আন্দোলনের মুখে 1964 সালে পাকিস্তান সরকার শরীফ কমিশনের নীতি প্রয়োগ বন্ধ করতে বাধ্য হয়। এই আন্দোলনে পূর্ব পাকিস্তানের জনমানুষ আরো এক ধাপ এগিয়ে যায় স্বাধীনতার দিকে। অনেকেই কমেন্টে অ্যাপটার নাম জানতে চাচ্ছ। অ্যাপের নাম, আমাদের আজকে ক্লাসের নাম যেটি, সেটি গৌরবের ইতিহাস। গুগল প্লে স্টোরে গেলে তুমি এখনই অ্যাপটা পেয়ে যাবে। যে কোনো নোটে যদি তুমি স্ক্যান করো তাহলে কোনো না কোনো ভিডিও তুমি পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করে এই ভিডিওগুলি তুমি তোমার মোবাইল ফোনে বা তোমার ট্যাবলেটে দেখে নিতে পারো। এরপরে বাঙালির মুক্তির সনদ বলে যে জিনিসটি পরিচিত সেটি হচ্ছে 6 দফা, 1966 সালের মহান 6 দফা। আমরা এমন কিছু দাবি করেছিলাম সে পাকিস্তান গঠনতন্ত্রের কাছে যে দাবিগুলো তাদের কোমর ভেঙে দিয়েছিল এবং তাদের যে শোষণ তার একটা দাঁত ভাঙা জবাব আমরা দিতে পেরেছিলাম। এই 66 দফা আন্দোলনকে বুঝতে হলে আমাদেরকে এই সেই 6টি দফা কি ছিল তার সম্পর্কে একটু জানতে হবে। 7ই ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 6 দফা ঘোষণা করেন। এই 6 দফার কিন্তু বিশেষ তাৎপর্য রয়েছে। আমরা 6টা দফা একটু চিনে নেবার চেষ্টা করি। পাকিস্তানকে ফেডারেল রাষ্ট্র ঘোষণা করা। ফেডারেল রাষ্ট্র বলতে কি বোঝায়? এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানটাতে আলাদা আলাদা দুটো রাজ্য থাকবে যাদের মধ্যে অটোনমি বিরাজ করবে, তারা নিজস্ব শাসনতন্ত্র নিজেরা পরিচালনা করতে পারবে। এই ফেডারেল রাষ্ট্রের অধীনে একটি রাজ্য হবে পূর্ব পাকিস্তান, অপর রাজ্য হবে পশ্চিম পাকিস্তান, এবং তাদের মধ্যে একটি অটোনমাস অবস্থা বিরাজ করবে যাতে করে বাঙালিরা নিজস্ব শাসনতন্ত্র নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় যে দফা ছিল তা হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র ব্যতীত যাবতীয় দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে হস্তান্তর করে দিতে হবে। আমরা লক্ষ্য করেছিলাম যে পাকিস্তান সরকার বারে বারে আমাদের সাথে লুটপাটের আশ্রয় নিচ্ছিল, অর্থাৎ আমাদের শাসন ব্যবস্থা, আমাদের সরকার ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, কর, প্রতিটি জায়গায় বাঙালিদেরকে বারে বারে ঠকানো হচ্ছিল। আমাদের সম্পদ পাচার হয়ে যাচ্ছিল, আমাদের চাকরিতে সুযোগ দেওয়া হচ্ছিল না। এই কারণটাতে আমরা চাচ্ছিলাম যে কেবলমাত্র প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বাদ দিয়ে প্রত্যেকটি জায়গায় যাতে আমার সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি। বারে বারে লাহোর থেকে, করাচি থেকে আমাদের জন্য অর্ডার আসবে আর সেই অর্ডার আমরা মুখ বুজে মেনে নেব, বাঙালি কিন্তু এত সহজে হার মানবার পাত্র নয়। সুতরাং তারা এই দাবিটি করেছিল। 3 নম্বর, দুটি প্রদেশের ভিন্ন মুদ্রা প্রচলন করতে হবে। ইন্টারেস্টিং, খেয়াল করো, এটি দাবি করা হয়েছিল তার কারণ হচ্ছে বারে বারে মুদ্রা পাচার হয়ে যাচ্ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তানে যত সম্পদ অর্জিত হচ্ছিল তা বারে বারে পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যাচ্ছিল। যাতে মুদ্রা পাচার বন্ধ হয় তাই আমরা দাবি করেছিলাম যে ভিন্ন মুদ্রা প্রচলন হয়। আর যদি তা করা নাও যায় তাহলে এই মুদ্রা পাচার বন্ধ করবার জন্য শক্ত নীতিমালা যাতে প্রণীত হয়। তারপরে ছিল প্রাদেশিক সরকারকে কর ও শুল্ক ধার্যের সুযোগ দেওয়া, অর্থাৎ
যে কোনো পণ্যের উপরে বা সেবার উপরে যদি ট্যাক্স নির্ধারণ করতে হয় তাহলে সেই অধিকার যাতে প্রাদেশিক সরকারের উপরে থাকে। এইটা করার কারণটা তোমাকে একটু বলে দেই। পূর্ব পাকিস্তান যাতে দুঃখিত, পশ্চিম পাকিস্তান যাতে পূর্ব পাকিস্তানে পাটের ব্যবসা ভালো মতো না হয়, সেই জন্য পাট কলগুলোকে প্রায় অচল করে দিচ্ছিল এবং পাটের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করছিল। বাঙালি যে সকল শিল্পের মাধ্যমে উন্নত হতে পারত সেই সকল উন্নত হবার শিল্পগুলোকে তারা বন্ধ করে দিতে চায় এই কর ও শুল্ক ধার্য করার মাধ্যমে। আমরা দাবি করেছিলাম আমাদের কর আমরাই বুঝবো, আমাদের শুল্ক আমরাই বুঝবো, এত মাতব্বারি করার কোনো দরকার নেই। বৈদেশিক বাণিজ্যে প্রদেশের পূর্ণ স্বাধীনতা, আমরা উৎপাদন করব, তোমরা সেই পণ্য নিয়ে গিয়ে নিজেদের মতো এক্সপোর্ট করবে এবং তা দিয়ে লাহোর করাচিতে ব্রিজ তৈরি হবে, রাস্তা তৈরি হবে, আমরা কিছুই পাবো না। এই ধরনের অন্যায় বছরের পর বছর, দশকের পর দশক হয়ে আসছিল। প্রথমবার এই 6 দফার মাধ্যমে আমরা তার বিরোধিতা জানাই এবং আমরা বলি যে বৈদেশিক বাণিজ্যের পূর্ণ স্বাধীনতা আমাদের থাকতে হবে এবং শেষ পর্যন্ত প্রদেশগুলোর নিজস্ব মিলিশিয়া বাহিনী থাকতে হবে, অর্থাৎ আমরা নিজস্ব প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবো নিজেদেরকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করবার জন্য। কারণ বাঙালি কিন্তু প্রচন্ড ভালনারেবল ছিল সেই মুহূর্তে। এই প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে আমরা নিজেদেরকে সুরক্ষা করবার চেষ্টা করছিলাম। 1966 সালের এই 6 দফা আন্দোলনের ফলশ্রুতিতে আইয়ুব খান তার যেই বাহিনী রয়েছে, তার যে সামরিক বাহিনী রয়েছে, তা বাঙালির উপরে খুব জঘন্যভাবে লেলিয়ে দেয় এবং পথে ঘাটে বাঙালিদেরকে হত্যা করা হয়, লুণ্ঠন করা হয়, তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হয়, অসংখ্য বাঙালিকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে জেলে ভরে দেওয়া হয়। সৈয়দ নজরুল ইসলাম সেই সময়টিতে এই জিনিসটির বিরোধিতা করেন এবং সমগ্র বাংলাদেশ জুড়ে তিনি একটি আন্দোলন গড়ে তোলেন। তিনি সমগ্র বাংলাদেশে ঘুরে বেড়ান এবং এই হত্যা লুণ্ঠনের বিরুদ্ধে একটি আন্দোলন তিনি গড়ে তোলেন। 50 টাকার নোটটি যদি তুমি স্ক্যান করো তাহলে এতক্ষণ আমি যে গল্পগুলো বললাম সেই গল্পগুলো তুমি দেখতে পারবে। গল্পগুলো তোমাকে দেখাবে তোমার আয়মান ভাইয়া। আবারও চলে আসলাম খুবই ইন্টারেস্টিং এই অ্যাপটা নিয়ে, গৌরবের ইতিহাস। এই অ্যাপ দিয়ে আমি এবার 50 টাকার নোট স্ক্যান করব। বাট অনেকক্ষণ ধরে আমি দেখছি আমাদের অনেক স্টুডেন্ট আছে, তারা অনেক ইন্টারেস্ট নিয়ে আমাদের ক্লাসটি করছে, প্রচুর কোয়েশ্চেন করছে। আজকে এত বড় ইতিহাসে যে কোয়েশ্চেন গুলো আসছে সবগুলোর উত্তর হয়তো এই ক্লাসে দেওয়া সম্ভব হবে না, কিন্তু শুভ ভাইয়ের কাছ থেকে আমরা একটা প্রমিস নিতে পারি, এই ক্লাসের পরে প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটা লাইভ ক্লাস অবশ্যই হবে। প্রমিস? প্রমিস। লাইভে প্রমিস চাইছে, এখন না দিয়ে তো যাবেও না, রাইট? কিছু করার নাই, কিচ্ছু করার নাই। তো এখন আমরা 50 টাকা নোট স্ক্যান করবো। বাট তার আগে আমি বলতে চাই, যারা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করার জন্য সবাই মিলে আমরা অগমেন্টেড রিয়ালিটির এই অ্যামেজিং অ্যাপটা দেখতে পারি। তো আসো এবার আমরা আবার যাব আমাদের মেইন মেনুতে। যাওয়ার পরে আমরা 50 টাকার যে নোট এটা স্ক্যান করব। করার জন্য আমি এখানে স্ক্যান বাটনে প্রেস করি। প্রেস করার সাথে সাথে স্ক্যানিং শুরু হয়ে যাবে এবং 50 টাকার নোটে, এই 50 টাকার নোট আরেকবার যাই আমরা, রিফ্রেশ। এই দেখো স্মৃতিসৌধ চলে এসেছে এবং 50 টাকার নোটের ঠিক যেখানে স্মৃতিসৌধ থাকে ওখানে আমরা স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছি এবং সাথে সাথে এটা নিয়ে যে ভিডিওটা ছিল, শুভ এতক্ষণ ধরে যেটা নিয়ে কথা বলছিল, সেই ভিডিওটা শুরু হয়ে যাবে। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে উত্থাপন করেন 6 দফা দাবি। উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। 6 দফা দাবির শর্ত ছিল যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির সরকার গঠন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ না থাকা, সমগ্র পাকিস্তানের জন্য 2টি পৃথক মুদ্রা ব্যবস্থা, কর নির্ধারণের স্বাধীনতা, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে 2 পাকিস্তানের আলাদা হিসাব, আঞ্চলিক সেনাবাহিনী গঠন। 6 দফা দাবিতে ক্ষিপ্ত পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয় আন্দোলন। বাঙালির স্বাধীনতা সংগ্রামে 6 দফা আন্দোলন নিয়ে আসে এক নতুন মোড়, যার ফলশ্রুতি 69-এর গণ অভ্যুত্থান এবং তারপর মুক্তিযুদ্ধ। 69-এর গণ অভ্যুত্থানের কথা হচ্ছিল। 69-এর গণ অভ্যুত্থান এমন একটা টার্নিং পয়েন্ট যেখান থেকে বাঙালি তার শান্তিপ্রিয় গণতন্ত্রী যেই ভদ্র চরিত্র সেখান থেকে আস্তে আস্তে আরো অস্থির হয়ে উঠতে শুরু করলো এবং দেখিয়ে দিল যে আমরা শুধুমাত্র গণতন্ত্রের আন্দোলনই করতে পারি না, আমরা মুক্তির আন্দোলনও করতে পারি। আমরা যদি চাই আমরা আমাদের স্বাধীনতার আন্দোলনও করতে পারি এবং স্বাধীনতা ছিনিয়ে আনতে পারি।
সম্ভবত 69-এর গণ অভ্যুত্থান থেকে বাঙালি একটা স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করে। তাই আমাদের এর পরের চ্যাপ্টারটি হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান। ভিডিওর শেষে তোমরা দেখছিলে যে আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে একটি কথা হচ্ছিল। এমন একটি মামলা করা হয় যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে আরো 34 জন মিলে এই পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করছিল, যার মামলাটির নাম দেওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলাটিকে কেন্দ্র করে এই 35 জনকে অ্যারেস্ট করা হয় এবং শেখ মুজিবুর রহমান একটি দীর্ঘ সময় এই সময় কারাবন্দী ছিলেন। এই কারাবন্দী অবস্থায় কিন্তু সমগ্র বাংলাদেশ, সমগ্র বাঙালি জাতি এই সকল মানুষকে কারাগার থেকে মুক্ত করবার জন্য অস্থির হয়ে ওঠে এবং তারা রাস্তায় নেমে আসে। তারা বুঝতে পারে যে এখন আমাদের আন্দোলন করবার সময়, আমাদের দাবিতে সোচ্চার হবার সময়। ডাকসুর নেতৃত্বে এই সময় স্টুডেন্ট অ্যাকশন কমিটি গঠন করা হয় এবং আরো একবার ছাত্রদের মাধ্যমেই এই পুরো যে আন্দোলন রয়েছে তাকে নেতৃত্ব দেওয়া হয়। এই স্টুডেন্ট কমিটি অ্যাকশন শুধুমাত্র পড়াশোনার কাজটি করেনি, তারা একই সঙ্গে তাদের বিভিন্ন যে দাবি দেওয়া ছিল, বিশেষ করে রাজবন্দীদের মুক্তি দেবার যে দাবি ছিল সেটিকে তুলে ধরে। সেই সময়কার যে প্রধান দাবিগুলো ছিল সেই দাবিগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে ছড়িয়ে যেতে থাকে। সমগ্র বাঙালির মাঝখানটাতে তখন অল্প কিছু স্লোগানই চলছিল, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই এবং রাজবন্দীদের মুক্তি চাই। আরো একবার শোচনীয় ভাবে এই সকল মিছিলের উপর এই পাকিস্তানি হানাদার বাহিনী গুলি চালিয়ে দেয় এবং নিহত হয় অসংখ্য অসংখ্য মানুষ। এরকমই একটি প্রক্রিয়ায় 20 জানুয়ারি 1969 সালে আসাদ নামের একজন তরুণ যুবক পুলিশের গুলিতে নিহত হন। আসাদের রক্তে মাখা শার্ট যেন বাঙালির রক্তে ভেজা পতাকা হয়ে দাঁড়ায়। আসাদের শার্টই হয়ে যায় বাংলাদেশের পতাকা। সেই সময় সেই শার্ট নিয়ে বাঙালি আবারও রাস্তায় নামে এবং আন্দোলনে লিপ্ত হয় এবং সেই আন্দোলনের সূত্র ধরেই পরবর্তীতে 15 ফেব্রুয়ারি 1969 ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে বন্দী অবস্থায় শহীদ সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়। তিনি একজন আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামি ছিলেন, তাকে বন্দী অবস্থায় হত্যা করে কাপুরুষ পাকিস্তান বাহিনী। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদেরকে 1971 সালে যুদ্ধ শুরু হবার আগেই কতজন মানুষ আত্মত্যাগের মাধ্যমে আমাদের সেই জায়গাটিতে পৌঁছে দিয়েছে। আজকে আমি তুমি যে বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছি সেই বাংলাদেশের পিছনে একজন শহীদ আসাদের রক্ত রয়েছে, একজন শহীদ সার্জেন্ট জহুরুল হকের রক্ত রয়েছে। তাই আমরা এই বাংলাদেশের জন্য ভালো কিছু করাটা প্রবলি তাদের কাছে ও করি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই সময় একটা চমৎকার আলটিমেটাম দেন। তিনি বলেন যে 2 মাসের মধ্যে যদি পাকিস্তান আমাদেরকে শাসনতন্ত্র বুঝিয়ে না দেয়, যদি আমাদের 6 দফা দাবি মেনে না নেয়, তাহলে আমরা স্বাধীন বাংলাদেশের জন্য আন্দোলন শুরু করব। এবং সেইখান থেকে আমাদের যে আন্দোলনের গতি তা আরো বেশি বেড়ে যায়। 18 ফেব্রুয়ারি 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকেও হত্যা করা হয়। দেখছো মৃত্যুর মিছিল কিন্তু থামছে না। অর্থাৎ পাকিস্তান বাহিনী আমাদের আন্দোলনকে মেনে না নিয়ে, আমাদের দাবি দাওয়াগুলোকে মেনে না নিয়ে একের পর এক আমাদের সূর্য সন্তানদেরকে হত্যা করছে। এবং শেষ পর্যন্ত শামসুজ্জোহার সেই মৃত্যুর পরপরই ছাত্র জনতা আর মেনে নিতে না পেরে সান্ধ্য আইন ভঙ্গ করে এবং রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে এবং তার ফলশ্রুতিতে 1969 সালে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরের বেশে সেই কারাগার থেকে বেরিয়ে আসেন এবং তিনি আবারও তার 1970 সালে যে নির্বাচন রয়েছে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আইয়ুব খান এই মুহূর্তে রীতিমতো তাল হারিয়ে ফেলছিলেন এবং সেই সময় সে তাল হারিয়ে ফেলতে ফেলতে সে রীতিমতো লেজ গুটিয়ে পালাবার অবস্থা এবং তিনি অ্যাপয়েন্ট করে যান ইয়াহিয়া খান, ইতিহাসের জঘন্যতম হত্যাকারীদের একজন গণহত্যার নেতৃত্ব দানকারী ব্যক্তি। ইয়াহিয়া খান এই সময় ক্ষমতা দখল করেন এবং সেখান থেকে আসলে শুরু হয় পাকিস্তানের গণহত্যার সেই পরিকল্পনা। এই সম্পূর্ণ ঘটনাটি তুমি যদি জানতে চাও তাহলে তোমার দরকার একটি 100 টাকার নোট এবং 100 টাকার নোট থেকে তুমি কিভাবে করে সেটি স্ক্যান করে দেখতে পারবে জানাবে আয়মান সাদিক। 100 টাকার নোট আর এই অ্যাপ। এখন আমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি কিন্তু খুব সুন্দর করে পার হয়ে যাচ্ছি, তাই না? আর মাত্র একটা আনলক করা বাকি। এখন আসো 100 টাকার নোট কোথায়? এই দেখো 100 টাকার নোট, স্ক্যান করুন। আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে নোটটি স্ক্যান করা শুরু হবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্মৃতিসৌধ দেখা যাচ্ছে এবং দেখা যাওয়ার সাথে সাথে এই ভিডিওটি লোড হয়ে যাবে এবং শুভ এতক্ষণ করে যত সুন্দর করে ঘটনাটা বর্ণনা করলো এটা আমরা ভিডিওটি দেখে ফেলবো। বাঙালির রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান। মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের। তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ হেঁটে পড়ে তীব্র প্রতিবাদে।
ডাকসুর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। নেতাদের মুক্তি আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় ৬৯-এর অভ্যুত্থান। নিপীড়িত মানুষের ক্ষোভ পরিণত হয় বাংলার মুক্তির আন্দোলনে। মিছিল থামাতে গুলি চালায় পুলিশ, নিহত হয় ছাত্রনেতা আসাদ। আসাদের মৃত্যু পুরো দেশের মানুষের মাঝে তৈরি করে সংগ্রামের আগুন। ১৫ ফেব্রুয়ারি বন্দী অবস্থায় নিহত হন আগরতলা ষড়যন্ত্রমালায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক। তার মৃত্যু সংবাদে লক্ষাধিক লোকের জনসভায় ভাষণ দেন মাওলানা ভাসানী। বলেন ২ মাসের মধ্যে ১১ দফার বাস্তবায়ন এবং সকল রাজবন্দীর মুক্তি না হলে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে। ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা নিহত হলে ক্ষুব্ধ ছাত্র জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে নেমে আসে রাস্তায়। রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। আইয়ুব খান ক্ষমতা তুলে দেয় ইয়াহিয়া খানের হাতে। ঘনিয়ে আসে ৭০-এর নির্বাচন। বাঙালি অনুভব করে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক সব না পাওয়া দাবি পূরণ হবেই। আসলে আমি নিজে ভিডিওটা দেখেছি এর আগে, তবুও যখন বড় স্ক্রিনে হচ্ছিল আমার রীতিমতো গুজবাম্পস হচ্ছিল, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল, কারণ প্রত্যেকটা ইতিহাস যেন চোখের সামনে ঘটছে। আমি সরাসরি যেন ডক্টর শামসুজ্জোহার সাথে কানেক্ট করছি যে মুক্তির জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের এমন একজন সূর্য সন্তান নিজের জীবন বিলিয়ে দিলেন। এরকম অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ এবং তার যে শেষ অধ্যায়, তার যে অন্তিম চূড়ান্ত অধ্যায়, তা হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ নিয়ে যত কথা বলি শেষ হবে না, তবুও সংক্ষেপে একটু কথা বলবার চেষ্টা করব। আজ ১৬ই ডিসেম্বর, এই মুক্তিযুদ্ধের সেই শেষ দিনটি, সেই অন্তিম দিনটি, আমাদের বিজয়ের দিনটি, তাই এটি নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি। আমরা ৭০-এর নির্বাচন সম্পর্কে কিন্তু অনেকেই জানি। আমরা দেখেছি যে ৭০ সালে বাঙালি আরো একবার আওয়ামী মুসলিম লীগ রেকর্ড পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা লাভ করা সত্ত্বেও তারা তাদের যে শাসনতন্ত্র তা গঠন করতে পারেনি, সরকার গঠন করতে পারেনি। আবারও জরুরি ব্যবস্থা নামে তাদের হাত থেকে তাদের ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয় এবং সেখান থেকেই শুরু হয় আমাদের উত্তাল মার্চের গল্পটি। অর্থাৎ ১৯৭১ সালের মার্চ মাস বাঙালির জীবনের সবচেয়ে দুর্দান্ত একটি মাস, একই সঙ্গে অনেক বেদনারও একটি মাস। চলো একটু ঘুরে দেখি আমরা। ১লা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ৩রা মার্চে জাতীয় পরিষদের অধিবেশনকে স্থগিত করেন। অধিবেশন স্থগিত করাতে কিন্তু এই ভদ্রলোকরা অনেক পটু ছিলেন। তারা কথায় কথায় অধিবেশন স্থগিত করতেন, সংসদ বাতিল করতেন, মন্ত্রিসভা বাতিল করতেন। সমগ্র গণতান্ত্রিক প্রক্রিয়া তারা বারে বারে এভাবে করে বাদ সাধতে শুরু করেন। এই অধিবেশন বাতিল হবার মাধ্যমে বাঙালিরা বুঝে যায় যে এই রাষ্ট্র থেকে আমরা আর কোনো সুবিধা পাবো না। তাই ২রা মার্চই প্রস্তুতি শুরু হয়ে যায় নতুন একটা বাংলাদেশের। ২রা মার্চ উত্তোলিত হয় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন, যা কিনা আজকের পতাকা থেকে একটু ডিফারেন্ট। এই যে মাঝখানটাতে মানচিত্রটা দেখছো, তা কিন্তু এই পতাকাটিতে ছিল, বর্তমানে নেই। এই পতাকাটি ডিজাইন করেন শিবনারায়ণ দাস। পরবর্তীতে পতাকাটিকে আবারও রিডিজাইন করা হয় কামরুল হাসান এবং এটি আমাদের বর্তমানে প্রিয় বাংলাদেশের পতাকা। ৩রা মার্চ শাহজাহান সিরাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, বাংলাদেশ স্বাধীন হবে তার জন্য আমরা প্রতিজ্ঞা নিলাম, আমরা শপথ করলাম, এরকম একটি ইশতেহার পাঠ করা হয় ৩রা মার্চে। এবং বাঙালি কিন্তু নিজেরাই আস্তে আস্তে যুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপরে সেই স্বর্ণ দিবস ৭ই মার্চ। এই ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি ভাষণ দেন যা কিনা বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণগুলোর একটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন রেসকোর্স ময়দানে এসে সবার সামনে তুলে ধরেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। তিনি আরো আমাদেরকে দিক নির্দেশনা দেন যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, যদি তিনি হুকুম দিতে নাও পারেন তবুও যাতে আমরা অস্ত্র নিয়ে, যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকি, যে কোনো মুহূর্তে আমাদেরকে মুক্তির জন্য যুদ্ধ করতে হতে পারে। লক্ষ লক্ষ জনতা এখানটাতে উপস্থিত ছিলেন। আজকে লাইভ ক্লাসে নেবার আগে আমার বাবা আমাকে অনুরোধ করেছিলেন যে আমি যাতে এই লাইভ ক্লাসটাতে মেনশন করি যে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার বাবাও ছিলেন। আমার বাবা একটা বাস হাতে নিয়ে, তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা বাস হাতে নিয়ে এই লাখো মানুষের ভিড়ের মধ্যে ছিলেন এবং বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠ তার শোনার সৌভাগ্য হয়েছিল। আমি বাবার প্রতি অনেক ঈর্ষান্বিত বোধ করি তিনি এদিন এখানটাতে ছিলেন বলে। ৭ই মার্চের সেই ঘটনা ঘটে যাবার পরে
তবুও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেষ চেষ্টা করছিলেন যে কোন একটি অ্যামিকেবল সলিউশন করা যায় কিনা, অর্থাৎ যুদ্ধ ছাড়া কোন রকম শান্তিপ্রিয় সলিউশন করা যায় কিনা। তাই 15 থেকে 25 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইয়াহিয়া খানের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়, সেখানটাতে আলোচনা করা হয়। কিন্তু আদতে এইখানটাতে যে ঘটনাটি ঘটছিল তা হচ্ছে ইয়াহিয়া খান নিজে মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন যে কিভাবে করে বাঙালির উপর একটি চূড়ান্ত গণহত্যা নামিয়ে দেয়া যায়। এই 10 দিনের মধ্যে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানি বাহিনী বাংলাদেশে ঢুকতে শুরু করে এবং একটি গণহত্যার প্রস্তুতি নেয়। আমরা আমাদের লাইভ ক্লাসের অনেকটা দূর পার হয়ে এসেছি, আমরা এখনো অসাধারণ কিছু দৃশ্য দেখবো, আমার সামনে অসাধারণ কিছু ফুটে যাচ্ছে। তোমাদের কাছে একবার অনুরোধ করি এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। আমি মনে করি যে বাংলাদেশের ইউটিউব স্পেসে বা অনলাইন স্পেসে বাংলাদেশের ইতিহাসের এত সুন্দর একটা টাইম লাইন, এত সুন্দর একটা ডকুমেন্টারি তুমি হয়তো আর কোথাও পাবে না। তাই তোমার বন্ধুর সঙ্গে এই প্রামাণ্য চিত্রটি শেয়ার করো। আমি চাই এই জিনিসটা বাংলাদেশের ইতিহাসের একটা ভিডিও প্রামাণ্য দলিল হিসেবে থেকে যাক এবং এই দলিলটি তোমরা শেয়ার করবে। এই ঘটনাটির পরে বিশ্ব ইতিহাসের অন্যতম ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে, যার নাম অপারেশন সার্চলাইট। আমরা সবাই জানি যে 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর নেমে আসে এবং মাত্র এক রাতের মধ্যে 25,000 নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়। সেই একই রাতে শুরু হয় আমাদের স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন ওই রাত্রেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে, কিন্তু চলে যাবার আগে তিনি যে কাজটি করে যান তা হচ্ছে স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নির্দেশে কিন্তু যুদ্ধটি শুরু হয়ে যায়। আমরা 25শে মার্চ কালো রাত্রি থেকেই কিন্তু ইপিআর থেকে রাজারবাগ পুলিশ লাইন থেকে ছোট ছোট বিরোধ দেখতে শুরু করি। আমাদের পুলিশ বাহিনী, আমাদের সাধারণ ছাত্র জনতা, কৃষক সবাই কিন্তু হাতে আস্তে আস্তে অস্ত্র নিতে শুরু করে এবং যুদ্ধের প্রস্তুতি শুরু হয়। এরপর আসছে 17ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। মুজিবনগর সরকারটি গঠিত হয়েছিল শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশকে পরিচালনা করার জন্য এবং এই দেশে যে মুক্তিযুদ্ধ হচ্ছে মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য। এটি গঠন করা হয় 10ই এপ্রিল 1971 সালে মেহেরপুরের বৈদ্যনাথ তলা এবং ক্যাম্প অফিস ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতায়। আমি নিজে যখন কলকাতায় গিয়েছি আমি নিজে 8 নং থিয়েটার রোডটা ঘুরে এসেছিলাম এবং আমার মনে হচ্ছিল যে আমি যেন বাংলাদেশের ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম এই মুহূর্তে। সেই রাস্তাগুলো দিয়ে যেন বাংলাদেশের গন্ধ বয়ে যাচ্ছে। এই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান এবং অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী। বাংলাদেশের সূর্য সন্তানেরা। এই 4 নেতার অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য কত বড় আমি বলে বোঝাতে পারবো না। এই 4 মহান নেতা বাংলাদেশের রূপকার হিসেবে কাজ করে গিয়েছেন, বাংলাদেশের আর্কিটেক্ট হিসেবে কাজ করে গিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতেও তারা দেশকে সামলে গেছেন এবং সেই সময়ে এই একটি মানচিত্রকে 11টি ভাগে বিভক্ত করা হয় সেক্টর তৈরি করবার জন্য। এটি মনে করবার কোনো কারণ নেই যে বাঙালি কেবলমাত্র কৃষকদের দিয়ে, ছাত্রদের দিয়ে, দাস ছাগল দিয়ে কোন রকমের যুদ্ধে নেমে গিয়েছিল না। আমরা অত্যন্ত অর্গানাইজ ছিলাম, আমরা অত্যন্ত সুগঠিত ভাবে সেক্টর তৈরি করার মাধ্যমে আমাদের যুদ্ধটি পরিচালিত করেছিলাম। এরপরে যে গল্পটি বলবো তা হচ্ছে 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের ইতিহাসের সবচেয়ে দুঃখের একটি দিন, যেদিন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যারা রূপকার হতে পারতেন, মুনির চৌধুরী, সিরাজউদ্দিন হোসেন, ডক্টর আলিম চৌধুরী, এরকম সূর্য সন্তানদেরকে নিজ বাসা থেকে তুলে নিয়ে এসে রাতের অন্ধকারে বধ্যভূমিতে হত্যা করা হয়। এই 14ই ডিসেম্বর আজও আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি। পাকিস্তান হানাদার বাহিনী চাচ্ছিল যে বিজয় যখন প্রায় অন্তিম মুহূর্তে চলে এসছে, বাঙালিকে আর আটকানো যাবে না, সেই মুহূর্তে তারা আমাদের এই সূর্য সন্তানদেরকে হত্যা করবার মাধ্যমে আমাদের বিজয়কে আরো বিলম্বিত করবার চেষ্টা করছিল এবং চেষ্টা করছিল যাতে বাংলাদেশ কোনোদিন মাথা তুলে দাঁড়াতে না পারে। আজকে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে প্রতিজ্ঞা করে বলছি, শপথ করে বলছি, আমরা সেই পরিকল্পনাটাকে সফল হতে দেইনি। আমরা একটি মেধাবী জাতি হিসেবে বেড়ে উঠেছি এবং একটা মেধাবী জাতি হিসেবে আরো বড় হয়ে উঠবো। এই মানুষেরা বাংলাদেশকে যেখানে পৌঁছে দিতে চেয়েছিলেন, তুমি বাংলাদেশকে ঠিক সেখানে নিয়ে যাব। আজকে সেই সুন্দর দিনটি 16 ডিসেম্বর 1971 বিকাল 4:31 ঢাকার রেসকোর্স ময়দান। সেই রেসকোর্স ময়দানে সেদিন বিজয়ের যে উৎসব তা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তোমাদেরকে কিছু মানুষের সঙ্গে 16 ডিসেম্বর তেজগাঁ বিমানবন্দরে এসে নামলেন, তোমাদের কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া দরকার। জেনারেল জগজিৎ সিং আরোরা, যিনি কিনা
ভারতের পক্ষ থেকে এই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে সিগনেচার করেছিলেন জেনারেল একে নিয়াজি, যাকে টাইগার নিয়াজি বলা হয়, কিন্তু টাইগার নিয়াজি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রীতিমতো বাধ্য হলেন এখান থেকে কল্পিতম্বা গুটিয়ে পার হয়ে যেতে। লক্ষ্য করছো যে এই হচ্ছে সেই ভিডিওটি যেখানটাতে জেনারেল নিয়াজি সেই সারেন্ডার পত্রটিতে স্বাক্ষর করছেন। জেএফআর জ্যাকব এখানটাতে উপস্থিত রয়েছেন এবং একে খন্দকার বাংলাদেশের পক্ষ থেকে এখানটাতে উপস্থিত ছিলেন, এবং এরই মধ্য দিয়ে বাংলাদেশের যেই মহান বিজয়, সে মহান বিজয় অর্জিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, বিজয়ী বাংলাদেশ হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছিল। সর্বশেষ যে ভিডিওটি আমরা দেখতে চাই তা হচ্ছে একটি 500 টাকার নোট স্ক্যান করে আমরা এই ভিডিওটি দেখব। আয়মান আমাদেরকে দেখাবে যে কিভাবে করে একটা 500 টাকার নোট স্ক্যান করে এই ভিডিওটি দেখা যায়। এন্ড আমাদের বিজয় ইতিহাস যে অ্যাপটি আছে, ওই অ্যাপটি নিয়ে আজকে আমরা কাজ করছিলাম। সো শেষবারের মতো এই অ্যাপটি আমি দেখাতে চাই। এখন এখানকার মজার ব্যাপার হলো আমরা প্রতিবার একটা করে ভিডিও আনলক করি, এখানে দেখা যায় সবুজ হয়ে গেছে। শেষ ভিডিওটা আমাদের আনলক করা বাকি, সেটা হলো 500 টাকার নোট। এবং 500 টাকার নোট এইটা যখন আমরা স্ক্যান করবো, আই গেস তোমরা সবাই বুঝতে পেরেছো 1971-এর যে ভিডিওটা আছে সেটা দেখানো হবে। তো দেরি না করে আমি 500 টাকার নোটটা স্ক্যান করলাম এবং স্ক্যান করার সাথে সাথে দেখা যাচ্ছে স্মৃতিসৌধ ভেসে আসছে। অগমেন্টেড রিয়ালিটি দিয়ে যে এখন কত কিছু করা যায় তারই একটা প্রমাণ হলো এই অ্যাপটি। তো বিজয় ইতিহাস অ্যাপটি সবাই ডাউনলোড করতে পারেন, তাহলে এই কাজটি এবং এই ভিডিওগুলো আপনিও দেখতে পারবেন। 1971-এর যে ভিডিওটি করা হয়েছে এখানে। আমাদের মুক্তি। 1970 সালের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসক গোষ্ঠী। 7ই মার্চ রেসকোর্স ময়দান, বজ্রকণ্ঠে মুক্তির সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এদিকে পূর্ব পাকিস্তানে ঢুকতে থাকে পাকিস্তানি সেনা, আর আলোচনার নামে কালক্ষেপণ করে। 25শে মার্চ শুরু হলো গণহত্যা, ধর্ষিত হলো নারীরা, ধর্ষিত হলো বাঙালির যুদ্ধ নামে 26শে মার্চ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ, যার যা কিছু ছিল সব নিয়েই ঝাঁপিয়ে পড়ে শত্রুর বিরুদ্ধে। লক্ষ্য একটাই, স্বাধীন বাংলাদেশ চাই। 10 এপ্রিল তৈরি হয় অস্থায়ী সরকার। বাংলাদেশের নিরস্ত্রতা শুরু করে গেরিলা যুদ্ধ। একের পর এক পাকিস্তানের সব ঘাঁটি পতন হতে থাকে। পিছিয়ে ছিলেন না বঙ্গযোদ্ধারা, বিশ্বের কাছে তারা তুলে ধরতে থাকেন যুদ্ধে বাংলাদেশের সব সাফল্য, গানে কবিতায় ছড়িয়ে দেন স্বাধীনতা প্রেম। 9 মাসের রক্তক্ষয়ী এই যুদ্ধের শেষের দিকে হার নিশ্চিত জেনে পাকিস্তান গুলে গুলে হত্যা করল এদেশের শ্রেষ্ঠ সন্তানদের। 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান। 30 লাখ শহীদের রক্তে পৃথিবীর মানচিত্রে আঁকা হয় নতুন দেশের নাম, বাংলাদেশ। এরই মধ্যে দিয়ে আমাদের সেই শেষ ভিডিওটাও শেষ করলাম। আমরা আজকে খুব অসাধারণভাবে 7টা ভিডিও দিয়ে, 7টা গল্প দিয়ে বাংলাদেশের যে মুক্তির ইতিহাস, সেই মুক্তির ইতিহাসটা তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। তোমরা আমাদের সঙ্গে যারা ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 10 মিনিট স্কুলের সব মেম্বার আমাদের সাথে আছে। আমি সবাইকে অনুরোধ করবো একটু সামনে এসে বিজয়ের মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করতে। সবাই চলে আসি আমরা। আজকে লাইভ ক্লাসটা আমাদের সবার জন্য অনেক স্পেশাল ছিল। আমরা কখনো ভাবতে পারি নাই বাংলাদেশের ইতিহাস নিয়ে আমরা এত বড় একটা লাইভ ক্লাসের আয়োজন করব। অগমেন্টেড রিয়ালিটি থেকে আমরা পুরো অ্যাপটা দিয়ে প্রতিটা ইতিহাসের সুন্দর সুন্দর ভিডিওটি দেখাতে পারবো এবং একটা একটা করে পুরো ক্লাসটা আমরা শেষ করতে পারবো। এবং এই পুরো ক্রেডিটটা যাই হলো 10 মিনিট স্কুলের পুরো টিমের কাছে। A big clap for all of you. And finally
আমরা জানি যারা যারা এখন ভিডিওটা দেখছো এবং আজকের এই ডকুমেন্টারি গুলো দেখানো হচ্ছে, প্রামাণ্যচিত্রগুলো দেখানো হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয় আগে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। শুভ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সবাইকে এত সুন্দর করে বাংলাদেশের ইতিহাস বুঝিয়ে দেওয়ার জন্য। এতদিন আমি সায়েন্স, অঙ্ক, ইংলিশ অনেক কিছু পড়িয়েছি, কিন্তু আজকের ক্লাসটা অনেক স্পেশাল ছিল। তো যারা যারা এতক্ষণ আমাদের ক্লাসে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ 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 সবার সাথে ভিডিওটি শেয়ার করো, সবাইকে জানিয়ে দিও বাংলাদেশের ইতিহাস, গৌরবের ইতিহাস, এবং সবাইকে সবার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা।